এখন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, গত কয়েকদিন আগে দেখলেন যে দামি নির্বাচনের মধ্য দিয়ে যে দখলদার সরকার বাংলাদেশ রাষ্ট্রের উপরে চেপে বসে আছে, সেই দামি সংসদের দামি এমপি মন্ত্রীরা একটা দামি বাজেট পেশ করেছে। তো বাংলাদেশ সরকার নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই, কারণ একটা দখলদার সরকার নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকার সুযোগ নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে, যেহেতু জনগণের টাকা লুটপাট করবার একটা আয়োজন চলছে এই বাজেটের মধ্য দিয়ে, আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের জাতিকে এই ব্যাপারে সতর্ক করা এবং তাদেরকে জানান দেয়া যে আসলে বাজেটের নামে কি সব হচ্ছে। শুরুতেই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা জানেন যে সরকার আইএমএফ থেকে $4.7 বিলিয়ন একটা ঋণ চুক্তি করেছে, যেটার দুটো কিস্তি ইতিমধ্যে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে। গত মাস দুই আগে আপনারা দেখলেন যে আইএমএফ এর একটা ডেলিগেশন টিম আসছে বাংলাদেশে। তারা প্রায় 8-10 দিন বাংলাদেশে ছিল তৃতীয় কিস্তি ছাড়ের ব্যাপারে আলোচনা করবার জন্য। এটা ধারণা করা হচ্ছে যে এই বাজেটের জন্য, বাজেট বাস্তবায়নের জন্য যে সরকারকে বিশাল পরিমাণ টাকা খরচ করতে হবে, তার অংশ হিসাবে আইএমএফ এটা ছাড় দেবে। $680 মিলিয়ন মতো আর কি, 6,500 কোটি টাকা। তো সেই বাস্তবতায় দেখতে হবে যে বাংলাদেশ সরকার যে সকল পদক্ষেপ নিয়েছে এই বাজেটের মধ্য দিয়ে, যেগুলো করতে চাচ্ছে, আইএমএফ এর অনেকগুলো রিকমেন্ডেশন সেখানে বাস্তবায়িত হচ্ছে। আইএমএফ এর অনেকগুলো রিকমেন্ডেশন, ভালো রিকমেন্ডেশন আছে, যেগুলো রেগুলেটরি রিফর্মের কথা তারা বলেছে, বাজেট বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির কথা বলেছে, যে অপচয় হচ্ছে বিভিন্ন জায়গায়, যে চুরিচামারি হচ্ছে, করাপশন হচ্ছে, সেগুলো বন্ধের কথা বলেছে। সেগুলো তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে পরিসংখ্যান ব্যুরোর সকলকে ডেটা ম্যানুফ্যাকচারিং করার যে বাস্তবতাগুলো আছে সেগুলো বন্ধ করে ফেয়ার ডেটা প্রোভাইড করবার কথা বলেছে। এগুলো জাতির জন্য কল্যাণকর জিনিস। কিন্তু ট্যাক্সেশনের পরিমাণ বাড়ানো এবং সাবসিডি কমানোর যে জায়গাগুলো সরকার চিহ্নিত করেছে, সেটা বোঝা যাচ্ছে যে আইএমএফ কে সন্তুষ্ট করবার একটা জায়গা এখানে যেমন আছে, ঠিক তেমনি ভাবে সরকারের যে অলিগার্ক আছে, যে দুর্নীতিবাজ মাফিয়া চক্র আছে, এই দুর্নীতিবাজ চক্রকে সন্তুষ্ট করবারও একটা টেন্ডেন্সি আমরা এই বাজেটের মধ্যে দেখলাম। সেগুলো কি দেখেন, তার ভিতর একটা হচ্ছে, যেটা খুব বেশি আলোচিত হচ্ছে, যে বৈধ উপার্জনের উপরে আপনি থ্রেশহোল্ড মোতাবেক আপনি সর্বোচ্চ 30% হারে কর দেবেন। সেখানে যদি আপনি অবৈধ টাকাকে বৈধ করতে চান, যেটাকে ব্ল্যাক মানিকে হোয়াইট করবার কথা বলা হয়, সেখানে আপনাকে কর দিতে হবে মাত্র 15%। এবং বলা আছে যে বাংলাদেশের শুধু রাজস্ব বিভাগ না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোনো ডিপার্টমেন্ট তার এই টাকার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবে না। এটার ভিতরে শুধু টাকা, ডলার, প্লট, ফ্ল্যাট, জমি জমাই নাই, আপনি যা যোগ করবেন এই সম্পদ হিসাবে এটার মধ্যে, সেটা এখানে ইনক্লুড করা যাবে, ইভেন বন্ড, ট্রেজারি। তো শুধুমাত্র 15% দিয়ে আপনি এখানে বৈধ করে ফেলবেন। তাহলে দেখেন যে বাজেটে কাকে অগ্রাধিকার দেওয়া হলো। বাজেট করবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হলো হচ্ছে যিনি হালাল পথে পরিশ্রম করে সৎভাবে উপার্জন করেন সেই মানুষটাকে না, বরং যিনি লুটপাট করেন, বেনজিরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আজিজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, গোলাপকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সাইফুজ্জামান জাভেদকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সমর রেজাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারপরে এই যে আনার মরে গেল, এই আনারের মতো যারা চোরা কারবারি, স্বর্ণ চোর যারা আছে বাংলাদেশের, বড় বড় লুটেরা মাফিয়া, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যারা ডলার পাচার করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে যারা, চিটাগংয়ে দেখলাম আপনার একটা টিনের দোকানদারকে একটা ব্যাংক 1200 কোটি টাকা লোন দিয়েছে, টিনের ব্যবসা করে, যে অ্যাকাউন্ট ওপেন করার সময় বলেছে যে আমার এই ব্যবসার উপার্জন হচ্ছে 1 লক্ষ টাকা মাসে, তাকে লোন দিয়েছে প্রায় 1200 কোটি টাকা। এবং বুঝতেই পারছেন, এবং এইটা যখন নিউজ আকারে প্রকাশিত হয়েছে, তখন আবার বাংলাদেশ ব্যাংকের যে পিআর ডিপার্টমেন্ট আছে, তারা আবার তাদের কর্মচারীদের প্রতি
একটা নোটিফিকেশন জারি করেছে যে বাংলাদেশ ব্যাংকের কোনো তথ্য, কোনো ডেটা, কোনো জিনিস কারো অনুমোদন ছাড়া কোথাও শেয়ার করা যাবে না, দেয়া যাবে না, এই সকল কথা বলেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে কার জন্য বাজেট প্রায়োরিটি। দ্বিতীয় একটা এক্সাম্পল দেই, দেখেন যে আপনার টেলিফোনের উপরে, মোবাইল বিলের উপরে ভ্যাট এবং ট্যাক্স বাড়ানো হয়েছে, ইন্টারনেটের উপরে বাড়ানো হয়েছে। আপনি যদি 100 টাকার মোবাইল, ইন্টারনেট এবং এটা সেবা পেতে চান, কল টাইমের সেবা পেতে চান, তাহলে আপনাকে 139 টাকা খরচ করতে হবে। আপনি যদি 100 টাকা রিচার্জ করেন, আপনি আসলে 61 টাকার একটা সার্ভিস পাবেন। এটা হচ্ছে অগ্রাধিকারের জায়গা। আপনি যদি বিমান কেনেন, বিমানের যন্ত্রাংশ কেনেন, তাহলে আপনাকে আবার কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে বুঝতে পারছেন যে মানে যারা চুরি করেছে তাদেরকে কিভাবে লিওয়ে দিচ্ছে যে তুমি যদি টাকাটা এখন বিমানের দিকে ইনভেস্ট করো, 10টা বোয়িং কেনার আলোচনা চলছে, এয়ারবাস কেনার আলোচনা চলছে, আপনারা জানেন। তো কোথা থেকে টাকা আসবে এবং কাকে, কে কোন চুরির টাকাটা কোথায় লুট করে ইনভেস্ট করবে, তার সিগন্যাল হচ্ছে এই বাজেটে বলে দেওয়া আছে। 172 ধরনের কাপড় চোপড়, পোশাকের উপরে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ চায়নার পরে দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী দেশ। আমরা সারা দুনিয়াতে পোশাক রপ্তানি করি, শুধু রপ্তানি করি না, আমাদের নিজস্ব ব্যবহারের জন্য আমাদের একটা পোশাক শিল্প ডেভেলপ করেছে। সেখানে আমরা কেন বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি করছি? 172 রকমের পোশাকের পণ্যের উপরে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা বলছি যে বাজেটটা আসলে কি মানুষের জন্য করা হয়েছে কিনা, জনগণের জন্য করা হয়েছে কিনা। এবং আমরা বারবার বলেছি যে একটা অনির্বাচিত ডামি সরকার কখনো মানে মানে জনগণের জন্য বাজেট দিতে পারবে না, কারণ সে যাদের দ্বারা নির্বাচিত, যে সকল অলিগার্ক, যে সকল ক্ষমতাবান লুটেরারা, মাফিয়ারা তাকে ক্ষমতায় বসিয়েছে এবং ক্ষমতায় রেখেছে, সে শুধু তাদের জন্যই বাজেট তৈরি করছে এবং এই বাস্তবতাটা চলমান আছে। আপনারা দেখেন আমাদের এই মান্যবর আওয়ামী লীগের সভানেত্রী দিল্লিতে গেছে মোদির সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে। তার যদি ন্যূনতম দেশের মানুষের প্রতি, দেশের প্রতি ভালোবাসা থাকতো, তার এখন কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল, মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বাংলাদেশের 30,000 শ্রমিক মালয়েশিয়া যেতে চায়, এমন ভিসা নিয়ে সকল টাকা পরিশোধ করে টিকিট কিনে বসে আছে, যেতে পারছে না, বিমান নাই, 31 তারিখের মধ্যে সব ফ্লাইট শেষ হয়ে গেছে। আরো লক্ষ লক্ষ মানুষ টাকা দিয়ে বিভিন্ন এজেন্সির কাছে টাকা ফেরত পাচ্ছে না। তাহলে দেখেন যে বাংলাদেশ রাষ্ট্র যে মাফিয়াদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে, যে ঔপনিবেশিক সরকারে আমরা পরিণত হয়েছি, তার অগ্রাধিকার কোথায়? তার অগ্রাধিকার হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, বৈধ অবৈধ ভোট চুরি, রাতের ভোট সবকিছু মিলিয়ে। সেটার জন্য মোদিকে লাগবে, ভারতকে লাগবে। আর 30,000 শ্রমিক, ও তো রাস্তার কুকুর বিড়ালের মতো, মরে গেলে যাবে, গেলে বাঁচলে বাঁচবে, আত্মহত্যা করলে আত্মহত্যা করবে, ঋণের সুদ দিতে না পারলে ঋণের সুদ দেবে না, ওর বাবা মা ওরে মারবে, জমির টাকা দিতে পারবে না, সো হোয়াট, কি যায় আসে। এইরকম একটা মাফিয়া রাষ্ট্রে আমরা বাস করছি, যে কারণে আমরা বলছি যে একটা ডামি বাজেট ডামি সরকারের কাছ থেকে এসছে। এরপরে দেখেন যে ট্যাক্স কালেকশনের যে প্ল্যান করা হয়েছে, যে 8 লক্ষ কোটি টাকা আমি খরচ করবো, কোত্থেকে আসবে? আমাদের ইউজুয়ালি সর্বোচ্চ 3.5 লক্ষ কোটি টাকার মতো ট্যাক্স আসে, 30-32 বিলিয়ন ডলারের মতো। এই বাকি টাকাটা কোত্থেকে আসবে? যেই রাষ্ট্র, যেই এনবিআর এখন পর্যন্ত 35-32 বিলিয়ন ডলারের বেশি ট্যাক্স কালেকশন করতে পারে নাই, তাকে টার্গেট দিয়েছে এবার 50 বিলিয়ন ডলার কালেক্ট করতে। টাকাটা কোথা থেকে আসবে? আমার আপনার উপর থেকে আসবে। একটা গরিব মানুষ যে আলু পটল কিনে খায়, তাকে দিতে হবে। যে রিক্সা চালক, যে সিএনজি ড্রাইভার, যে বাসের ড্রাইভার, যে টং দোকান চালায়, তাকে দিতে হবে। যে শ্রমিক পোশাক শিল্পে 16 ঘন্টা কাজ করে 10,000 টাকা, 12,000 টাকা, 16,000 টাকা বেতন পায়, তাকে দিতে হবে। গরিব মানুষের উপরে চুষে ফকির করে দেবার একটা বাজেট হচ্ছে এই ট্যাক্স কালেকশনের পরিকল্পনা দেখলে বোঝা যায়। কারণ ব্যবসায়ীরা তো ট্যাক্স দিতে পারবে না, তার রপ্তানি কমে গেছে, সে ব্যবসা করতে পারছে না, ব্যাংকে রিজার্ভ নাই, ব্যাংকে ইনভেস্ট করবার মতো টাকা নাই, ব্যাংকে ডলারের অ্যাকাউন্ট করতে পারছে না। আমরা প্রচুর খবর দেখতে পাচ্ছি যে পণ্য এসে চলে আসছে, ব্যাংক এলসি ক্লিয়ার করতে পারছে না, এখন মামলা মোকদ্দমা চলছে। তো এই বাস্তবতায় সরকার যে প্রায় 50 বিলিয়ন ডলার ট্যাক্স কালেকশনের প্ল্যান করছে, এটা একটা অবাস্তব এবং এটা কখনোই বাস্তবায়িত হবে না।
এটা আমাদের সর্বোচ্চ 35 বিলিয়ন হবে, আমরা আবার বাকি টাকা ঋণ করতে হবে, আমরা ঘাটতি বাজেট আবার ঋণ করে আমাদের পরিশোধ করতে হবে। এরপর একটা বড় জিনিস দেখেন যে ট্যাক্স যে আপনি বাড়াচ্ছেন, আপনি কি সেবা বাড়াচ্ছেন? আমাদের কোনো সরকারি অফিসে দপ্তরে কি সেবা বেড়েছে? আমাদের কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচার আচরণ কি কোনো সেবা বেড়েছে? হ্যাঁ, সেবা বেড়েছে। সরকারের আমলাদের নিজেদের সুযোগ সুবিধা বেড়েছে। এত যে টাকা পয়সার সমস্যা, তারপর দেখেন ডিসি এসপি টিএনওরা নতুন গাড়ি নিচ্ছে, ওর গাড়ি নাই, তার এখন 1 কোটি টাকা দামের জিপ কিনতে হবে। সে 36 লাখ টাকা দামের 40 লাখ টাকা দামের গাড়িতে এখন চড়তে পারবে না, সরকার তাকে দিচ্ছে। আমলাদের জন্য নতুন নতুন বাড়ি করতেছে, প্লট করতেছে, ফ্ল্যাট কিনতেছে জমিতে, বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ করছে। অপ্রয়োজনীয় কাজ, যেটা কোনো প্রয়োজন ছিল না এই বছর করবার, সেটার জন্য টাকা আছে। কিন্তু আমার গরিব মানুষের জীবনকে সহজ করবার জন্য কোনো টাকা নাই। তারপরে দেখেন যে বাংলাদেশে কর দিতে হয় ন্যূনতম যদি কারো 3.5 লক্ষ টাকা বছরে ইনকাম থাকে, তাহলে সেটা কত টাকা হয়? 30,000 টাকা হয় মাসে। আপনি যদি সরকারের ইনফ্লেশন হিসাব করেন, সরকার বলছে এটা গত 15 মাস থেকে আমাদের ইনফ্লেশন মুদ্রাস্ফীতি হচ্ছে 9%, যদি এটা একটা মিথ্যা কথা, এটা ন্যূনতম 20%-এর উপরে। তো 9% ইনফ্লেশন মানে হচ্ছে গত 1 বছরে যার 30,000 টাকা ইনকাম ছিল, তার সেখান থেকে আরো 9% টাকা কমে গেছে। এর মানে হচ্ছে কত কি, ধরেন আপনার যদি 3.5 লক্ষ টাকা বছরে ইনকাম থাকে, সেই টাকাটা এখন ধরেন 3,20,000 টাকায় পরিণত হয়েছে, 3,15,000 টাকায় পরিণত হয়েছে। আপনি যদি সেখান থেকে এই এই ইনফ্লেশনের টাকাটা বাদ দেন, তাহলে এই যে বাস্তবতাটা যে বলা হচ্ছে 3.5 লক্ষ টাকা ইনকাম থাকলে ট্যাক্স দিতে হবে না, আসলে বাস্তবতা কি তাই? আসলে 3,10,000 টাকা ইনকাম আছে, 15,000 টাকা ইনকাম আছে, এমন মানুষদেরকেই ট্যাক্স দিতে হবে। তাহলে ইনফ্লেশন যে আমার টাকাটা খেয়ে ফেলেছে, সেইটা পর্যন্ত এখানে সমন্বয় করা হয়নি। এটা ন্যূনতম 4 লাখ টাকা করবার দরকার ছিল এবার, যদি গত বছরের ইনকামটাও আমার থাকতো, সেটা হয়নি। তো আমাকে ট্যাক্সের বোঝা বাড়াচ্ছে, আমার যে ইনকাম কমে গেছে সেটা বিবেচনা করা হয় নাই, এই 1 বছরে যে আমার খরচ বেড়েছে সেটাও বিবেচনা করা হয়নি, কিন্তু আমার উপর একটা করের বোঝা অন্যায্যভাবে চাপিয়ে দিয়েছে। তারপরে দেখেন যে খরচ, আমরা বারবার বলেছি যে বাজেট এই ধরনের একটা সিচুয়েশনে, বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে আমাদের অর্থনীতি সবচেয়ে নাজুক অবস্থায় আছে। ইভেন যুদ্ধের পরের অর্থনীতিতেও এত বাজে অবস্থা তৈরি হয়নি আমাদের, এখন যে বাজে অবস্থা তৈরি হয়ে আছে। এই অবস্থাতে আমাদের দরকার ছিল কৃচ্ছ্রতা সাধন, দরকার ছিল আমার খরচ কমানো, দরকার ছিল আমাদের ন্যূনতম প্রয়োজনীয় কাজগুলো করবার দরকার ছিল। এর মধ্যেও দেখলাম যে প্রায় এডিপি প্ল্যান করেছে, প্রায় 1300 প্রকল্প হাতে নিয়েছে, যার অধিকাংশ আনসাস্টেইনেবল, দরকার নাই আমার। কোন কোন প্রকল্প আছে আপনার গত 10 বছর ধরে চলছে, টাকা খরচ করা হয়েছে, প্রকল্পটা প্রায় 300-350 প্রকল্প গত 2 সপ্তাহে বাতিল করে দিয়েছে সরকার। তো টাকাগুলো খরচ করলো, জবাবদিহিতা কোথায়? আমার কাছে টাকা নাই, তাহলে আমি কেন ঋণ করে এত ঘি খাবো? আমি কেন আমার ন্যূনতম যে উপার্জন আছে সেই 32-35 বিলিয়ন ডলারের ভিতরে খরচ করছি না? আপনি আরো 5 বিলিয়ন কর্য করেন, 15 বিলিয়ন কর্য করেন, কিন্তু আপনি 30-35 বিলিয়ন এক্সট্রা কর্য করবার চিন্তা করছেন। তাহলে এইভাবে যে উন্নয়ন প্রকল্পের নামে আমাদেরকে একটা ঋণের জালে যে আবদ্ধ করছে আমাদের ভবিষ্যৎকে, নতুন প্রজন্মকে, এবং যে সন্তানের এখনো জন্ম হয় নাই তাকে পর্যন্ত একটা ঋণের জালে আবদ্ধ করে ফেলছে এই বাজেটের, যে দামি বাজেট এবং দামি সরকার। তাই আমরা বারবার বলেছি যে একটা অগণতান্ত্রিক অনির্বাচিত দখলদার সরকারের পক্ষে কখনো দেশের মানুষের কল্যাণ বিবেচনা করে কোনো বাজেট দেয়া সম্ভব না। শুধু দেখেন খরচের খাতগুলো দেখেন, বাজেটের শতাংশের হিসাবে যে আপনার যদি 100 টাকা থাকে, আমাদের 15 টাকা চলে যাবে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে। অথচ এর আগে আমি বলেছি যে এটা আমাদের যে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা আছে, এটার 1/10 দিয়ে আপনি বাংলাদেশ রাষ্ট্রকে চালাতে পারবেন। যেখানে আমার প্রায় 13-14 লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে, এটা আপনি 2 লক্ষ কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব। তাহলে আপনি কেন 14 লক্ষ কর্মকর্তা কর্মচারীকে বেতন দিচ্ছেন? যে ডিপার্টমেন্টে একজন কর্মকর্তাকে দিয়ে চালানো যায়, সেখানে কেন আপনি 10 জন কর্মকর্তার বেতন দিচ্ছেন, তাকে গাড়ি দিচ্ছেন, তাকে প্লট দিচ্ছেন, ফ্ল্যাট দিচ্ছেন, সুযোগ সুবিধা দিচ্ছেন? রাষ্ট্রের টাকা না, এগুলো করের টাকা না?
তো খরচ কমানোর মানে মাতব্বরি করার, ফাত্রামি করার, উন্নয়নের নামে লুটপাট করবার কোনো কমতি আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না। লোন ডিফল্টার দেখেন, এই যে 5.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি আছে, প্রায় $55 বিলিয়ন, ব্যাংক খালি হয়ে গেছে, বিনিয়োগ হচ্ছে না এই কারণে। সেই টাকা উঠানোর কোনো পরিকল্পনা আমরা বাজেটে দেখলাম না। বিনিয়োগ আকৃষ্ট করবার মতো কোনো পরিকল্পনা দেখলাম না, দেশি হোক বিদেশি হোক। দেশি বিনিয়োগ কিন্তু সুযোগ নাই, আপনার ব্যাংকে টাকা নাই যে বিনিয়োগ করবেন, বিনিয়োগের জন্য যে টাকা দিবে সেটা সুযোগ নাই। ইম্পোর্ট করবার মতো, এলসি খোলবার মতো ডলার নাই, তাহলে আমার দেশে বিনিয়োগ হবে কোত্থেকে? বিনিয়োগ না হইলে, যদি আপনার কোম্পানি না হয়, শিল্প কারখানা তৈরি না হয়, তাহলে চাকরি তৈরি হবে কিভাবে? আমার যুব সমাজের এমপ্লয়মেন্ট তৈরি হবে কোত্থেকে? সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে পুরো বাজেট জুড়ে দেখলাম আইএমএফ এর পরামর্শ আর একটা সুবিধাভোগী মাফিয়া চক্রকে টার্গেট করে কিভাবে অন্যায্য করের চক্র তৈরি করা যায়, যে গরিব মানুষ কর দিয়ে বড়লোকদেরকে আরো বড়লোক করবে। এই প্রসেসের বাজেটটা আমরা দেখতে পাচ্ছি, যেটার মধ্যে জনগণ অনুপস্থিত। অতএব এই দামি বাজেটের সুবিধাভোগী একমাত্র ব্যক্তি হচ্ছে আমাদের এই সকল এসালম, বেক্সিমকো, সামিট গ্রুপ, বসুন্ধরা, তারপরে ইউনাইটেড থেকে শুরু করে যারা খাবারের ব্যবসা করে, বিদেশ থেকে খাদ্যপণ্য আমদানি করে, এই কোম্পানিগুলো। আইএমএফ এর সুবিধা হবে, তারা লোন দিবে এমন একটা দেশকে, তারা জানে যেন এই দেশটা আমাদের সুদটা ফেরত দিতে পারে। লস কাদের? এই বাজেটের মধ্য দিয়ে পুরো দেশবাসীর লস। এই বাজেটে পুরো 20 কোটি মানুষের ভবিষ্যৎকে চুরি করা হয়েছে আর বর্তমানকে পণ্ড করে দেওয়া হয়েছে। ভোগান্তি ছাড়া এই বাজেট থেকে আমার আপনার সাধারণ মানুষের পাবার মতো কিছু নাই। তাই আমরা বাজেটকে প্রত্যাখ্যান করেছি। আমরা বারবার বলেছি যে একটা অগণতান্ত্রিক সরকারের বাজেট দেবার, জনগণ থেকে ট্যাক্স ভ্যাট উত্তোলন করবার এবং খরচ করবার কোনো অধিকার নাই। এটা একটা অবৈধ কাজ করছে তারা, সাংবিধানিকভাবে এবং ডেমোক্রেটিক প্রিন্সিপাল মোতাবেক। তো বাজেটের এই রিয়াকশনের পরে আপনারা জানেন যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্য বিষয়ক, শিক্ষা এবং সেবা। ডেঙ্গুর আক্রমণ চলছে আপনারা জানেন, তারপরে হচ্ছে বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। এই তখন ভাসমান যে মানুষগুলো আছে এবং এই অঞ্চলগুলোতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে যে সকল ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তার হবার জন্য গবেষণা করছেন, পোস্ট গ্রাজুয়েট রিসার্চ বলে, তারা আন্দোলন করেছেন মাসের পর মাস তাদের ভাতাটা 15,000 থেকে 25,000 করার। যেটা 30,000 টাকা ছিল সেটা 50,000 টাকা করবার, কিন্তু সেটা করা হচ্ছে না। তো স্বাস্থ্য খাত নিয়ে আমি কথা বলবার জন্য অনুরোধ করছি প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের বেশির ফুয়াদ পার্টির যুগ্ম সদস্য সচিব যে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। আমি শুধুমাত্র স্বাস্থ্য খাত নিয়ে এটা বলবো যে 41,000 কোটি টাকা 5.19% স্বাস্থ্য খাতে বাজেট করা হয়েছে। আমাদের যে এই 17 কোটি মানুষ, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে আপনি গেলে দেখবেন যে আমাদের যে মানুষের উপজেলা একটা ধর, যদি আপনি উপরে যান সেখানে একটা বিল্ডিং আছে, সেখানে কিছু মানুষের পোস্টিং আছে, কিন্তু সেখানে যথাযথ যে ইনস্ট্রুমেন্ট থাকতে হয়, যেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজন, যে রিয়াজের প্রয়োজন, সেগুলো নাই। আবার যে আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন কথা যদি আপনি বলেন, যে আমাদের কোনো চিকিৎসক তারা কিন্তু বিদেশে যে যায় ট্রেনিং এর জন্য, সে নিজস্ব পয়সায় যায়। অথচ এই যে বড় বড় চিকিৎসকদেরকে দেখেন যে লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, আপনার ইউনাইটেড হার্ট ট্রান্সপ্লান্টেশন, বড় বড় কাজগুলো করছে আমাদের বিশেষজ্ঞ সার্জনরা, জোড়া মাথাকে আলাদা করছে। এই ট্রেনিং এর জন্য, এই পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোনো চিকিৎসককে বিদেশে সরকারিভাবে পাঠানো হয় না, তার নিজস্ব খরচে নিজস্ব অর্থায়নে তারা যায়। অথচ এইখানে কিন্তু সরকার তাদেরকে উৎসাহিত করতে পারে এবং তাদেরকে এই কাজটা করতে পারে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং নেওয়ার জন্য। তারপর যে গবেষণার কথা যদি আপনি বলেন, কোনো দেশে সায়েন্সের যে কোনো সেক্টরেই প্রচুর পরিমাণ গবেষণা করতে হয়, স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়। রিসার্চ এটাকে বলে এভিডেন্স বেস। আমি যে কথাটা বলবো, আমি যে বলবো যে এই অ্যান্টিবায়োটিক কাজ করে না, কিভাবে বুঝলাম? এর জন্য আমাকে একটা রিসার্চ করতে হবে। আমি যে বলবো যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কিভাবে বলবো? গতবার কি ছিল, এবার কি ছিল, কতজন মানুষ মারা যাচ্ছে? কন্টিনিউয়াসলি এই গবেষণাগুলো চালাতে হয়, যে গবেষণার জন্য আমাদের খুবই অপ্রতুল বাজেট। এবং এই ক্ষেত্রে অবশ্য অন্যান্য দেশে, উন্নত দেশে যারা বিত্তবান মানুষ আছে তারা রিসার্চের টাকা দেওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু আমার দেশে বিত্তবান কারা? লুটপাট, ডাকাতি, চুরি, এগুলো করে যারা বিত্তবান হয়, তারা তো মানুষের রক্ত সাক করে বিত্তবান হয়, তারা আবার এই জনকল্যাণমূলক কাজে টাকা দেবে কেন? তো এই জন্য আমাদের স্বাস্থ্য খাতের বাজেটটা খুবই অপ্রতুল। এই যে 41 কোটি
লাখ হাজার কোটি যে টাকাটা আসছে 41,000 কোটি, এটা মনে হতে পারে যে বাজেটের 5.19% যথেষ্ট, কিন্তু স্বাস্থ্য হচ্ছে একটা, এই যে কমোডিটিটা খুবই কস্টলি। আপনি যদি উন্নত বিশ্বে দেখেন একটা সিটি স্ক্যান, একটা এমআরআই করতে গেলে সেখানে 1 মাস ধরে অপেক্ষা করতে হয়। অথচ আমাদের একটা অনুন্নত দেশে কিন্তু আমরা সেই সক্ষমতাটা পাচ্ছি যে আপনি যদি 10টা সিটি স্ক্যান করতে চান আজকে, আপনি সেখানে আমরা এই প্রযুক্তিটা আমাদের আছে যে আমরা সার্ভিস দিতে পারছি। কিন্তু আমাদের যে অ্যান্টিবায়োটিক বর্ণনা যে দামি ওষুধ, আমাদের বাজেটে মাথা পিছু একটা কস্টলি অ্যান্টিবায়োটিক পাওয়ার জন্য যে টাকা, ততটুকু পর্যন্ত আমাদের এই বাজেটে আসে নাই। আপনি যদি বেতনাদি অন্যান্য যে খরচ সেগুলো বাদ দিয়ে আপনি যদি দেখেন, দেখা যাবে সেটা খুবই অপ্রতুল। এই বাজেটটা বাড়ানোর জন্য যেমন প্রয়োজন, আবার কি এই যে বাজেট যেটা হয়েছে 23-24-এর যে বাজেট, এই বাজেটে একটা সিংহভাগ 37% বাজেট ফেরত যায়। এই ক্ষেত্রে যারা স্বাস্থ্য প্রশাসনের সাথে জড়িত তাদের অদক্ষতাটাই এখানে মুখ্য। আমরা স্বাস্থ্য প্রশাসন বা হেলথ বলতে সাধারণত চিকিৎসকদের বুঝি, কারণ চিকিৎসাটা মূলত এই সার্জনদের অথবা এই আমাদের যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদের মাধ্যমে হয়। কিন্তু এর পিছনে যে প্রশাসক রয়েছে, অন্যান্য যারা সার্ভিস প্রোভাইডার রয়েছে, তাদের কথা আসলে মূলত এখানে আসে না। কাজে এই দক্ষ জনশক্তি তৈরি করতে না পারলে, তাদের কাছে জবাব দিতে না দিতে পারলে, এই যে বাজেট কেন ফেরত যাবে? বাজেট ফেরত যাচ্ছে ডিউ টু আওয়ার নেগলিজেন্স, আমাদের অদক্ষতার জন্য ফেরত যাচ্ছে। এইটা যাতে ফেরত না যায়, এটা আমার দাবি থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, বর্তমান যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছেন, দুজনেই চিকিৎসক। আমাদের বরাবর একটা দাবি ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে চালাবেন মন্ত্রী হবে চিকিৎসক। বর্তমানে যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি একজন চিকিৎসক, প্রতিমন্ত্রী যিনি আছেন উনিও চিকিৎসক। ওনাদের কাছে দাবি থাকবে যে যে বাজেটটা অন্তত এই বাজেটটা পাইবে খরচ করেন, এবং যেন বালিশ কেনা, পর্দা কেনা, বালিশ উত্তোলন এর পিছনে কোটি কোটি টাকা যাতে খরচ না হয়। আরেকটা প্রসঙ্গে বলি যেটা আমাদের আজকে আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে কোটা পদ্ধতি। আপনারা জানেন 2018 সালে জানুয়ারি থেকে শুরু করে লাগাতার এই যে 56% কোটায় ছিল, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, তারপরে আরো অন্যান্য কোটা যে ছিল 56%। এই কোটা আন্দোলন করতে গিয়ে আমাদের যে সকল শ্রেণীর, সকল ঘরের, দলমত নির্বিশেষে ওই সন্তানগুলো যখন রাস্তায় নেমে আসে ঐক্যবদ্ধ আন্দোলন করে, এই আন্দোলনে প্রতিহত করার জন্য এই সেই পেটিও বাহিনী, ছাত্রলীগের পেটিও বাহিনী তারা আবার উঠে পড়ে লেগেছে। শিক্ষকরা নেমেছে, আপনারা জানেন রাশেদ, তারেক, ওরা পুলিশের হয়রানি হয়েছে, জেলে নিয়ে গেছে, তারপরে আন্দোলনকে স্থগিত করতে পারে নাই। একটা পর্যায়ে গিয়ে সম্ভবত 2রা মে সংসদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই মলিন মুখ নিয়ে, যে উনি তো হেরে যায় না কোথাও, এখানে উনি একটু ব্যাকফুটে চলে গেছেন। উনি বলছেন যে ইয়েস, যদি কেউ না চায় কোটা থাকবে না। আবার উনি সম্ভবত 12ই জুন কোন একটা ইয়েতে সাংবাদিক সম্মেলনে, গণভবনে যখন কোটা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন করেছেন, তখন বলছে কোটা তো না, এটা নিয়ে আবার কেন কথা বলছেন? তো কোটা এটা আলটিমেটলি মানে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে যে এই কোটাটা থাকবে না এবং কমে যাবে, বিশেষ করে আপনার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যারা কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে। সেইটা কোটাটাকে কমেই নিয়ে আসা হলো। এখন এই যে 4 সম্ভবত জুন, এটা কি 5 জুন, এইটা হাইকোর্ট একটা ইয়ে দিয়েছেন যে এইটা অবৈধ, এই যে সিদ্ধান্তটা মন্ত্রণালয়ের এটা অবৈধ। আবার এইটা সুপ্রিম কোর্ট আবার এটাকে দিন ঘোষণা করছে 5ই জুলাই, একটা ফুল বেঞ্চে এটা রায় ঘোষণা হবে। বোঝা যাচ্ছে যে কোর্টের উপরে, কোর্টের কাঁধে বন্দুক রেখে এই সরকার বিভিন্ন কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে বুয়েটে যে রাজনীতি নিষেধ ছিল, সেটা কিন্তু কোর্টের ঘাটে বন্দুক দিয়ে আবার রাজনীতি পুনর্বলের জন্য এই সরকার এটা চালু করে। কিন্তু বুয়েটের সকল শিক্ষার্থীরা এইভাবে ঐক্যবদ্ধ থাকার কারণে সেখানে এটা হয় না, এখনো হয় নাই। এটা আইনি প্রক্রিয়ায় এটা চলছে। কাজে আমরা বলবো যে এই কোটা যাতে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধারা তো আমাদের সূর্য সন্তান, তারা জান্নাতে যাবে, তারা যা পাওয়ার পেয়ে গেছে। তারপর এই 52 বছর 53 বছর পরে আপনি তার সন্তান, তার নাতি, তার পুতি, এবং আপনারা জানেন যে প্রথম আলোর রিপোর্ট হয়েছে যে 55,000 ভুয়া মুক্তিযোদ্ধা যাদের জন্ম 71-এর পরে। কত লজ্জাজনক। কাজে এই সরকার, যেটা ফুয়াদ বললো যে আমাদের অবৈধ সরকার, দামি সরকার, এর আসলে কোনো কথা কাজের এই বিল নেই। এর দেশ থেকে চলে যাক, ক্ষমতা থেকে চলে যাক, সেইটি আমরা চাই। এবং এই কোটার দিয়ে যদি এটা যদি চেঞ্জ না করে সরকার, কোর্ট যদি কোনো রায় দিয়ে ফেলে, দেশের মধ্যে একটা তুলকালাম অবস্থা বেশি। সেই ছাত্ররা বা যারা এই কোটা পড়তে চায় না তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে এবং এটা পিছু হটতে সরকার বাধ্য হবে। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম।
জি, আমাদের দুজন নেতা আমাদের বাজেট সম্পর্কে কথা বলেছেন, ওনাদের প্রতি ধন্যবাদ জানাই। তো বাজেটের ব্যাপারে আমরা এই পর্যন্ত প্রায় 2-3 বারই কথা বলেছি। আজকে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য। আমরা দেখলাম যে 7,97,000 কোটি টাকার যে বাজেটটা দেওয়া হয়েছে, সেখানে দেখা গেল যে 2/3 ব্যয় হচ্ছে আপনার বৈদেশিক ঋণ শোধ করা এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হবে, আর 1/3 বাজেট রাখা হয়েছে উন্নয়ন। সেই উন্নয়নের বাজেটটা পুরোটাই হচ্ছে বৈদেশিক ঋণ নির্ভর। এখন দেখেন যে প্রায় 4 লক্ষ কোটি টাকার ঋণ আমরা ঋণগ্রস্ত, তার উপরে প্রায় 15 ভাগ, এখানে হচ্ছে 1,13,000 কোটি টাকা আমাদের এবছর ঋণ পরিশোধ করা হবে। আবার নতুন করে প্রায় 2.5 লক্ষ টাকার মতো ঋণ নেওয়া হচ্ছে, 2.5 লক্ষ কোটি টাকা। তার মানে দেখা যাবে যে আগামী বছর আমাদেরকে বাজেটের প্রায় 40%ই বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। তাহলে এইভাবে যদি আমরা বৈদেশিক ঋণ নির্ভর, ঘাটতি নির্ভর বাজেট করি, তাহলে আগামী 2-1 বছরের মধ্যে আমরা দেখব যে আমরা বাজেটের পুরোটাই কর যা আয় হবে সব ঋণ পরিশোধ করতে করতে শেষ হবে। আমরা দেখি যে কোনো পরিবার যদি এত ঋণগ্রস্ত হয়ে যায় বা কোনো কোম্পানি যদি এত ঋণগ্রস্ত হয়ে যায়, একদিন হঠাৎ দেখা যায় যে ওই কোম্পানিটা তালা মেরে মালিককে আর পাওয়া যাচ্ছে না। কোথায়? মালিক দেশ ছেড়ে পালাই গেছে বা সীমান্ত পাড়ি দিয়ে অন্য জায়গায় চলে গেছে, তার মানে দেউলিয়া হয়ে গেছে। তখন আর কর্মচারীরা বেতন পায় না, শ্রমিকরা গিয়ে ওই ভাঙচুর করে, রাস্তা ব্যারিকেড দেয় এবং একটা সময় অনেক হতাশ হয়ে তারা বাড়িতে ফিরে যায়। আমাদের দেশটাকে আসলে এই ধরনের একটা ফতুর করে ফেলার, এবং আমরা এটা স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি যে একটা দেশকে দেউলিয়া করার একটা হীন ষড়যন্ত্র এখানে চলছে। আমরা কয়েকটি কথা আমাদের ব্যারিস্টার ফুয়াদ বলেছেন। এখন দেখেন যে এই যে বলা হচ্ছে যে প্রায় 5 লক্ষ কোটি টাকার রাজস্ব কালেকশন করা হবে, ট্যাক্স কালেকশন করা হবে, এবং সেটার প্রথম পদক্ষেপ হচ্ছে আমার আপনার এই মোবাইল ফোন থেকে আমরা কথা বলবো, এটার উপর ওনারা ট্যাক্স কেটে কেটে ওনারা ওখানে 5 লক্ষ কোটি টাকা বাড়াবেন। আর এই টাকাটা আবার কি করবে? ঋণ খেলাপিরা মেরে দিবে। দেখেন 4 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপিদের কাছে আছে, এই বাজেটে ঋণ খেলাপিদের থেকে এই ঋণ উদ্ধারের কোনো দিক নির্দেশনা নাই। তাহলে আমরা যে কথাটা বলেছি, ব্যারিস্টার ফুয়াদ আমাদের পক্ষ থেকে যে কথাটা বলেছে যে এই বাজেটটা সাধারণ জনগণকে ক্ষতিগ্রস্ত করবে, সাধারণ জনগণ থেকে ট্যাক্স দিবে, নিয়ে যদি এটা উন্নয়নের কাজে লাগতো, যদি এটা আমার দেশের কাজে লাগতো, তাহলে একটা কথা ছিল। বরং টাকাটা কোথায় চলে যাচ্ছে? ওই অলিগার্কদের কাছে। নির্দিষ্ট কিছু লোকেরা লুটপাট করবে, তারা ওই কালো টাকা সাদা করবে এবং আমাদের ব্যাংকগুলো লুটে ফুটে তারা নিঃশেষ করবে। সুতরাং আমরা আমাদের কাজ কি? আমরা দেশবাসীকে এটা সতর্ক করছি যে দেখেন, আমি আপনি যে দেশে আছি, দেশটাকে তারা কিন্তু একটা ধ্বংসের দিকে, একেবারে এটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার দিকে তারা চলে যাচ্ছে, এবং একদিন হঠাৎ করে দেখা যাবে যে তারা আর নাই। ওই যে শ্রীলঙ্কা আপনারা দেখেছেন না? আমরা দেখেছি না যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নাই, কিছু নাই, মানুষ গিয়ে সেখানে গিয়ে ওই সুইমিং পুলে গোসল করছে, ওখানে গিয়ে মানুষ, বিক্ষুব্ধ লোকেরা গিয়ে সেখানে ভাঙচুর করছে। সেরকম পরিস্থিতি, একটা একটা ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি আমাদের এখানে হতে পারে। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখন করণীয় কি? আমাদের জনগণকে এটার জন্য সচেতন হতে হবে, একতাবদ্ধ হতে হবে, কারণ ক্ষতিটা আমাদের জনগণের হবে। আমাদের প্রফেসর আব্দুল ওয়াহাব মিনার বলেছেন যে এই যে কোটা, দেখেন এই কোটার যে কনসেপ্টটা, এটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। মুক্তিযুদ্ধ যে বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল সেটার বিরুদ্ধে এটা। হ্যাঁ, আমরা বলছি যে আপনার প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা উচিত, অনগ্রসর যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনার জন্য তাদের জন্য কোটা রাখা উচিত। কিন্তু মুক্তিযোদ্ধাদের পোষ্যদের নামে যে কোটার কথা বলা হয়েছে, এটা আসলে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে।
এটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন আমি এখানে একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের ব্যারিস্টার ফুয়াদ সে একজন মুক্তিযোদ্ধার সন্তান। আজকে আমরা তো কোটা চাই না, কারণ আমরা, আমাদের বাবারা, আমাদের অতীত পুরুষরা এই দেশটা স্বাধীন করার জন্য লড়াই করেছেন, তারা বৈষম্য দূর করার জন্য সংগ্রাম করেছেন। এটাই, এই গর্বটা আমরা ধারণ করতে চাই। আপনি দেখেন, আপনি যখন একটা উপকার করে আবার সেখান থেকে একটা সুযোগ চান, মানুষ তখন আপনার সঙ্গে একটা খারাপ ধারণা করতে পারে যে এই লোকটা তো আসলে আমাকে এতক্ষণ উপকার করেছে আমার কাছে একটা সুবিধা পাওয়ার জন্য। তাহলে এই মুক্তিযোদ্ধাদেরকে যারা প্রয়াত হয়ে গেছেন বা যারা জীবন সৈন্যে এসে পৌঁছেছেন, তাদেরকে এই কোটার কথা বলে একটা অপমান করা হচ্ছে, যে তাদের চিন্তা, তাদের ইন্টেনশনটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যে তারা যেন এখানে ভাতার জন্য, তারপরে কোটার জন্য তারা এই দেশটা স্বাধীন করেছে। এরপরে দেখেন, মুক্তিযুদ্ধ তো করেনি, জন্ম নেন নাই, সেরকম লোকেরা মুক্তিযোদ্ধা হয়ে বসে আছেন। এবং 2000 কোটি টাকা লোপাট হয়েছে এক বছরে শুধু মুক্তিযোদ্ধার ভাতার নামে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা। এই টাকাগুলো উদ্ধার করা হয় না, এদেরকে গ্রেফতারও করা হয় না। কি এক আজব রাষ্ট্র ব্যবস্থা এখানে তৈরি করা হচ্ছে। সুতরাং আমি মনে করি জনগণকে এটা বুঝতে হবে। দেখেন, বাজেট জিনিসটা এমন একটা জিনিস, পরিবারের বাজেট হচ্ছে আমরা আয় বুঝে ব্যয় করি, কত আমার আয় সেই হিসাবে আমি ব্যয়ের পরিকল্পনা করি। তো রাষ্ট্রের বাজেটটা হচ্ছে উল্টা। রাষ্ট্র তার আগে ব্যয়ের হিসাব করে যে আমার কত ব্যয় হবে, এবছর আমি কত ব্যয় করব, তারপরে সে আয়ের হিসাব করে। এখন সে ব্যয়ের হিসাব কি করেছে, যে আমি বিদেশি ঋণ শোধ করব, আমি আমার বেতন কর্মচারীদেরকে এটা দিব, আমি হাবি জাবি করব, এই নানা ধরনের করে এখন আয় করবে কোত্থেকে? আয়ের জন্য সে বলতেছে ট্যাক্স বাড়াও। একটা জিনিসের দাম কমানোর, যে জিনিসগুলো মানুষের প্রয়োজন, সেটার দিকে তাদের কোনো নজর নাই। আর মূল্যস্ফীতির কথা বলেছে তারা কমাবে, কিভাবে কমাবে কোনো পরিকল্পনা নাই। আমরা দেখতে পাচ্ছি তারা বলছে মূল্যস্ফীতি 9%, বাস্তবে দেখছি এটা 20 থেকে 40%। আপনি দেখেন, টেলিফোন বিলেই আপনার ইন্টারনেট বিলে আসছে 39%। এটা কি 9% হলো? 39% আমার মূল্য বেড়ে গেল। আমি যদি আগে 1 টাকা খরচ করতাম, এখন 1 টাকা 39 পয়সা খরচ করতে হবে। এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, তারাই তো আপনার ইন্টারনেটের পয়সা বেশি দিতে হবে। আপনি বাকি টাকাটা কোথায় পাবেন? আপনার কি বেতন বেড়েছে? আপনার কোম্পানিকে আপনাকে, ঠিক আছে মূল্যস্ফীতি যেহেতু 39%, তোমার মোবাইল বিল যেহেতু 39% বাড়ছে, তোমার বেতন আমি আরো 40 টাকা বাড়াই দিই, এটা কি করেছে কোথাও? এই প্রস্তাব কি বাজেটে আছে? কিছু নেই। আমি এখন এই বাজেটের ব্যাপারটা আমরা অত্যন্ত পরিষ্কার, জনগণকে এটার জন্য প্রতিবাদী হতে হবে। আমাদের বাজেটে নারী এবং শিশুদেরকে প্রতিবারে অবহেলা করা হয়। আমি সেই প্রসঙ্গে এখন কিছু কথা, কিছু অবজারভেশন পেশ করার জন্য, উপস্থাপন করার জন্য আমাদের সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলিকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের বাজেট আলোচনায় আমাদের সহকারী আমাদের সদস্য সচিব এবং আমাদের যুগ্ম সদস্য সচিব আপনাদেরকে বললো, তো যেটা আমরা প্রত্যেকবারই দেখে থাকি, এটা এবারও তাই। এই বাজেটটি নারী, শিশু ও পরিবার বান্ধব নয়, কিন্তু বাজেটটি হলো বেনজির ও আজিজ বান্ধব। এবং এই বাজেটটা আপনারা যদি ভালো করে আমরা বিশ্লেষণ করে দেখি, যে আরো নয়া নয়া বেনজির এবং আজিজ বানানোর জন্য বাজেটটি বানানো হয়েছে। একটি দেশে যখন মূল্যস্ফীতি আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, আপনার সরকারি হিসাব তো দরকার নেই, আপনি গত মাসে ডিম কত দিয়ে কিনেছেন, আলু কত দিয়ে কিনেছেন, এই মাসে কত দিয়ে কিনেছেন, সেটা দেখলেই দেখতে পাচ্ছেন যে 20 থেকে 40%। সেখানে এত বড় বাজেটের 23% রাখা হয়েছে সরকারি বেতন ভাতার জন্য, পেনশনের জন্য, এবং 22% রাখা হয়েছে সুদ দেওয়ার জন্য। তো একটা বাজেটের যখন 2/3, 2/3 এগুলার জন্য ব্যয় হয়, তাহলে তো আসলে বাজেটটা জনগণের জন্য কোনো কিছু রাখার জায়গাও আর থাকে না।
আপনার তো এটা বানরের পিঠা ভাগের মতো হয়ে গিয়েছে, পিঠাটা বেশিরভাগ বানরই খেয়ে ফেলছে, তা আপনি আর কোথা থেকে খাবেন? এই জিনিসটা, এবং আমাদের বাজেটে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি কমানোর কথা বলেছেন, কিন্তু কিভাবে কমাবে, কোন পদ্ধতিতে, সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই। এবং যে এই যে 7,097 কোটি টাকার বাজেট, কিন্তু তার মধ্যে আমরা ঋণ করে বাজেটটা আমরা পূরণ করব 2,56,000 কোটি টাকা ঋণ করব। এই ঋণটা কিভাবে হবে, কোথা থেকে হবে, এবং এই ঋণটা নিলে পরের বছর সুদ কোথায় যেয়ে দাঁড়াবে সেটার কোনো রিফ্লেকশন বাজেটে নেই। এখন যখন রিজার্ভ, আমাদের ফরেন রিজার্ভ তলানিতে, তখন কি এইরকম উচ্চভিলাষী একটা বাজেট আমাদের প্রণয়ন করার কথা? অবশ্যই না। স্বাধীনতার 54 বছরে আমাদের এত দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটি জনবান্ধব বাজেট পেলাম না। আমরা পেয়েছি কি সরকারি চাকরিজীবী, অলিগার্ক এবং যারা বড়লোক, কালো টাকার, বড়লোকও বলা যাবে না, কালো টাকার অধিকারীদের বান্ধব। কারণ এই বাজেটটি ব্যবসায়ী, ইন্ডাস্ট্রি এবং উদ্যোক্তা, স্মল এন্টারপ্রেনারশিপ যারা, এটা বান্ধব না। আপনার স্মল এন্টারপ্রেনার যারা আছেন তাদের জন্য এই বছর বাজেটে ট্যাক্স 3% থেকে 5% করা হয়েছে, যেখানে আমাদের বেকার বেড়ে গিয়েছে, পরিবারের লোকজন বেশিরভাগই এখন চাকরি ছাড়া, সেখানে এটাকে সহজ করার বদলে কঠিন করে ফেলা হচ্ছে। তারপরে আপনারা যদি দেখেন যে এখন এত বাংলাদেশে গরম, ক্লাইমেট চেঞ্জের কারণে গরমটা এত বেড়ে গিয়েছে যে ফ্রিজ, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার যেটা, এটা আর এখন লাক্সারি প্রোডাক্ট না। অনেকের বাসায় অসুস্থ রোগী আছে, বাবা মা আছে, অসুস্থ বাচ্চা আছে, তাদের জন্য কিন্তু এসিটা একটা বেসিক নিডে হয়ে গেছে। কিন্তু এবার বাজেটে সেই এয়ার কন্ডিশনার উপরও দাম বাড়ানো হয়েছে। এবং এটা আমি একটু মনে করাই দিতে চাচ্ছি যে প্রত্যেক বছর, গত বছরও আমাদের 4 বার বিদ্যুতের দাম বেড়েছে। সুতরাং এই বিদ্যুৎ খরচ বাড়তি, এয়ার কন্ডিশনের দাম বাড়তি, তাহলে তো গরিবের ঘরে অসুস্থ রোগী এবং ছোট বাচ্চা আর পয়দা করা যাবে না, তাই না? কারণ এটা তো পরিবার বান্ধব হলো না এই বাজেটটা। তারপরে যেটা বললো যে আপনারা হয়তো জানেন যে লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট নামে একটা জায়গা আছে, এবং ট্যাক্স পেয়ার্স ইউনিট যেটা, যারা হলো অগ্রিম আপনার ট্যাক্স নিয়ে থাকে, অগ্রিম ট্যাক্স নেওয়ার পরেও 3,500 কোটি টাকা হলো আমাদের বাজেট ট্যাক্স কালেকশন। তারপরে এবার উচ্চবিলাসী ট্যাক্স কালেকশন রাখা হয়েছে, যেটার কোনো আসলে আদায় করার কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সেই ট্যাক্সের উপর ভিত্তি করে এত বড় একটা বাজেট পরিকল্পনা করে ফেললো। তারপরও নারী, শিশু এবং পরিবারকে মাথায় রেখে কোনো একটা অংশ রাখা হলো না। এবং হাস্যকর দিক হলো আমাদের যেটা বেসিক কৃষি, সেখানে যে বাজেট, সেটার থেকে আপনার কি বলে বিনোদন ও সংস্কৃতিতে বাজেট বেশি। এইটা আসলে যে কোনো চিন্তা না করে, কোনো কিছু রিসার্চ না করে বাজেটটা প্রণয়ন করা হয়েছে, এই সংখ্যাগুলো দেখলেই তো তা বোঝা যায়। তারপরে যখন আমাদের রিজার্ভ তলানিতে, তখনও মেগা প্রকল্প বন্ধ হয়নি। মেগা প্রকল্প, আরো নতুন নতুন মেগা প্রকল্পের খবর আমরা বাজেটে দেখতে পাচ্ছি। বাংলাদেশে এই বছর নতুন করে 4 লাখ লোক ধার করে খাদ্য পণ্য কিনছে, কিন্তু বাজেটে তাদের ব্যাপারে কোনো ভর্তুকির কোনো আমরা দেখতে পাইনি, খাত দেখতে পাইনি। কিন্তু প্রণোদনা আছে সরকারি চাকরিজীবী এবং জনপ্রশাসনের লোকদের জন্য। আমরা আমাদের দেশে ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে অনেকগুলা আমরা অস্থির হয়ে আছি, বন্যা বলেন, তারপর ঝড়, জলোচ্ছ্বাস, কিন্তু সেটা নিয়ে কোনো প্ল্যানিং আমরা বাজেটে অথবা রিফ্লেকশন বাজেটে দেখতে পারি নাই। আমরা জানি, আমরা যারা কোম্পানি আইনে প্র্যাকটিস করি, যে যখন একটা কোম্পানি, উনি যেটা বললো যে দেউলিয়ার দিকে চলে যাচ্ছে, তখন কি করা হয়? তখন তাদের যে আপার প্রসেস অ্যাডমিনিস্ট্রেশন থাকে, তাদেরকে সরাই দিয়ে রিসিভার নিয়োগ করতে হয়, যেন কোম্পানিটা তালা মেরে কেউ চলে যেতে না পারে। তা আমার মনে হয় জনগণের সচেতন হওয়া উচিত, এবং এখন যারা প্রশাসনে আছেন, এই সরকারকে সরিয়ে দিয়ে রিসিভার নিয়োগ করতে হবে, যেন আমাদের বাংলাদেশে তালা মেরে চলে যেতে না পারে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ
প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের বাজেট বক্তব্য দিয়েছি। আমরা আবারও সুস্পষ্টভাবে বলতে চাই যে কোটা, যেই বৈষম্যমূলক কোটার বিষয়টা আবার এসেছে আদালতের মাধ্যমে, এটার ব্যাপারে আমরা মনে করি সমস্ত দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানাচ্ছি। আর সুস্পষ্টভাবে বলছি যে এই ধরনের বৈষম্য, এই ধরনের অর্থনৈতিক নিপীড়ন যদি অব্যাহত থাকে, তাহলে এটা চোখ বন্ধ করে বলা যায়, আমরা যারা সমাজ কর্ম নিয়ে গবেষণা করি, কাজ করি, পড়াশোনা করি, রাজনীতি করি, এদেশে আবার একটা বিশৃঙ্খল পরিস্থিতি অত্যাসন্ন। গরিবরা যখন বুঝবে যে অলিগার্করাই এখানে লাভবান এবং আমরা ক্ষতিগ্রস্ত, তখন আবার সেই পুরোনো দিনের শ্রেণী সংগ্রাম শুরু হবে এবং এটা একটা ভয়ানক পরিস্থিতি আমাদের দেশের জন্য আসছে। সুতরাং সেটার জন্য খুশি হওয়ার সুযোগ নাই। আমি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে সমস্ত প্রেতাত্মা বন্ধু বান্ধবরা আছে তাদেরকে বলবো যে সময় শেষ হয়ে আসছে, অপেক্ষা থাকেন। সবাইকে ধন্যবাদ। সালাম। প্রশ্ন বলো। রিজার্ভের ব্যাপারে তো আমরা একটা কথা বলেছি যে সরকারের কোনো তথ্যই বিশ্বাসযোগ্য না। আমরা সর্বশেষ যেটা জেনেছি যে তারা বলেছে রিজার্ভ 13 বিলিয়ন আছে। এটা নিয়ে আমরা কিন্তু কিছুদিন আগে কথা বলেছি এবং বাজেটে কিন্তু দেখেন এই রিজার্ভ বাড়ানোর জন্য সে কিন্তু, যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছে, যে আইএমএফ এর টাকাটা পাওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে। তো কি লাভ হবে আইএমএফ এর এই 400-500 কোটি ডলার সে পেলে? এটা তো একটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ আমরা দেখছি যে প্রায় অর্ধেক পরিমাণ টাকাই আছে যেটা আমাদের কাছ থেকে লোকেরা পাবে এবং বিভিন্ন এলসি খোলা হয়েছে, পেমেন্টের জন্য অপেক্ষা আছে। আমাদের কিছুদিন আগে আমরা হিসাব করেছিলাম যে 3 মাসেরও আমাদের কোনো মানে বাণিজ্য করার মতো 3 মাস আমরা আমাদের যে এটা কি বলে আমদানি করব সেরকম রিজার্ভ আমাদের কাছে নাই। এখন এটা দিন দিন কমে আসছে। তো এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনারা এত উদ্বিগ্ন, সরকারের মধ্যে তো উদ্বেগ দেখা যাচ্ছে না। ঘটনা হচ্ছে সরকারের কোনো দায়বদ্ধ নাই, তার মধ্যে উদ্বেগ থাকবে কিভাবে? আপনারা দেখেছেন তো যে বেনজির অনেক আগ থেকে একটা 2 নম্বর পাসপোর্ট বানিয়ে রেখেছে। তার মানে কি? তার মানে সে জানে যে একটা সময় সে উড়াল দিবে কোনো সমস্যা হলে। তাহলে আমি তো দাবি করব যে সরকারের যারা এই সমস্ত ক্ষমতাধর লোক আছে সবার যদি আপনি এখন চেক করেন, দেখবেন তাদের এরকম 2 নম্বর পাসপোর্ট বানানো আছে, তাদের এরকম মিথ্যা পরিচয় দিয়ে পাসপোর্ট বানানো আছে যাতে সে মুহূর্তে উড়াল দিতে পারে। সুতরাং আমাদের যে রিজার্ভ তলানিতে এসে ঠেকছে, 2-3 মাসের খরচের জায়গায় চলে যাচ্ছে আমরা। সরকার এখন যেটা করবে আমরা ধারণা করছি যে সে আইএমএফ এর লোনটা নিতে পারলে সে দেখাবে যে আমার রিজার্ভ তো আবার কিছুটা স্থিতিশীল। এটা কিন্তু কিছুদিন আগেও সে করেছিল। এর আগেও দেখবেন আইএমএফ এর যে কিস্তিটা তারা পেয়েছে তখন তারা বলেছে এই যে আমরা আইএমএফ এর কিস্তি পেয়ে গেছি, এই যে আমাদের রিজার্ভ ঠিক হয়ে গেছে। কোথায়? 2 মাসের মধ্যে তো সেটা আবার সে 18 থেকে 13-তে নেমে আসছে। এখন আপনি সব চাপিয়ে রাখছেন, মধ্য পর্যায়ের ব্যবসায়ীরা কেউ ব্যবসা করতে পারছে না। এটা কতদিন চলবে? বেশি দিন চলবে না। সেজন্য অতীত বলছে যে এই ধরনের চাপিয়ে রেখে রেখে, ভয় দেখিয়ে দেখিয়ে, মিথ্যা তথ্য দিয়ে দিয়ে চলা যায়, কিন্তু একদিন বেনজিরের মতো ভাগতে হয়। একদিন আপনাকে আনারের মতো টুকরা টুকরা হয়ে যেতে হয়। এটা ইতিহাস, এটা আমাদের কোনো বানোয়াট কিছু না, এটা স্মৃতি, এটা বাস্তবতা। এবং আমরা বারবার এটা কেন বলছি? বারবার বলছি যে আমরা রাজনৈতিক দল হিসেবে জাতিকে স্মরণ করিয়ে দেয়া, সতর্ক করিয়ে দেয়া এটা আমাদের দায়িত্ব। দেখেন আমাদের 20 ভাগ লোক হচ্ছে হতদরিদ্র এবং সিপিডির রিপোর্টে বলছে 40 ভাগ লোকেরা আপনার ঋণ করে তারা বাজার করছে, খরচ করছে, বাকি করে তারা খরচ করছে। তাহলে আপনি 1 কোটি লোককে আপনি এই প্রণোদনা দিয়ে আবার 1 কোটি লোকের মধ্যে দেখা যাবে যে যাকে প্রণোদনা দিচ্ছেন বা যাকে সেফটি মেজারমেন্টের আওতায় আনছেন
তার এক মোবাইলের নাম্বারের অধীনে দেখা যাবে যে 50 জনকে আপনি 50 জনের মোবাইল নাম্বার একজনের নামে নিয়ে টাকা হাওয়া করে দিচ্ছেন। হয়েছে না আমাদের দেশে? অজস্র ঘটনা আছে যে এই সেফটি ম্যানেজমেন্টের মেজারমেন্টের অধীনে যারা, তাদের টাকাটা আওয়ামী লীগের যুবলীগের নেতারা খেয়ে ফেলতেছে। তো এই 1 কোটির মধ্যে নামে 1 কোটি, কাজে দেখা যাবে যে এটা আপনি 30 লাখ বা 40 লাখ লোকে এই সুবিধা পাবে কিনা সন্দেহ। যেখানে আমার 4 কোটি লোকের সাহায্য দরকার, যেখানে আমার 4 কোটি লোকের রেশন দরকার, সেখানে আপনি রাস্তায় দাঁড়িয়ে লাইন ধরে 100-200 লোককে আপনি টিসিবির খাদ্য বিনিময় করে আপনি পালিয়ে যাচ্ছেন, সরে যাচ্ছেন। টিসিবির লাইনে এখন জরিপ করে দেখা যাচ্ছে যে মধ্য আয়ের লোকেরাও লাইন ধরে সেখানে টিসিবি থেকে খাবার কিনতে ঠাসাঠাসি করছে। তাহলে গরিবের সেখানে স্থান কোথায়? সেই জন্য দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আপনি গুলশানের মার্কেট বা ফুড শপে দেখবেন খুব ভিড়, আবার আপনি দেখবেন ভিক্ষুকের সংখ্যা দলে দলে বাড়ছে। কোনো রাস্তার মোড়ে গাড়ি দাঁড়াতে পারবেন না, দরজায় ঠক ঠক করে আওয়াজ, দিনের কি দিন বাড়ছে। ফুটপাতের সারি বড় হচ্ছে, ডাস্টবিনে খাবার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, আমরা সেদিকে দৃষ্টি দিচ্ছি না। সন্তান বিক্রি করে ফেলতেছে মানুষ ক্ষুধার অভাবে, পুষ্টির অভাবে। যেই এই ক্ষোভ 1 দিন 2 দিন না, এটা একদিন বিস্ফোরণ হবে। আমরা সতর্ক করছি, বি কেয়ারফুল। জি, মাছের আদা দেওয়ার মতো একটা টোপ দেওয়া হচ্ছে যাতে টাকাটা ব্যাংকে আসে, মন খারাপ নিয়ে আসা যায়। এই বিষয়ে আপনারা এটা তো গত কয়েক বছর থেকে চলছে। কয় টাকা আসছে? আমাদের ঘাটতি কি কমেছে? বাজেটের কি কোনো শতাংশ পরিমাণ টাকা সেখান থেকে উপার্জন হয়েছে? দেখতে পাচ্ছি না তো আমরা। বরং এটা দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে দেশে যে লুটপাটটা চলছে, এই লুটপাটটাকে আপনার বৈধকরণের প্রক্রিয়া চলছে। যেমন ধরুন এক্সাম্পল বললাম না, যে টিনির দোকান দেখায়া 1200 কোটি টাকা লুট করে ফেলছে। এখন সে 1200 কোটি টাকার অ্যাগাস্টে যদি 15% ইয়ে দিয়ে দেয়, ট্যাক্স দিয়ে দেয়, তখনই কিন্তু আপনি এই লোকটাকে আর দুর্নীতির মামলায় নিতে পারছেন না। বেনজির ধরেন 1,500 কোটি টাকার মালিক হয়েছে। বেনজির তার বউ বাচ্চাদেরকে দিয়ে এই 1,500 কোটি টাকার উপরে 15% ট্যাক্স দিয়ে দিল রাষ্ট্রকে। আপনি তার ব্যাপারে কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবেন না, জিজ্ঞেস করতে পারবেন না, কোনো তথ্য কোথাও প্রকাশ করতে পারবেন না। তো এই যে লুটপাটটা চলছে, দেশের এই লুটপাটটাকে বৈধকরণ প্রকল্প চলছে। লুটের টাকা কখনো কেউ রাষ্ট্রকে ফেরত দেয় না, এটা পৃথিবীতে হয় নাই কোথাও। অবৈধ টাকা এইভাবে কখনো বৈধ হয় নাই। এটা যদি হইতো তাহলে দেশের দেশপ্রেমিক অর্থনীতিবিদরা বলতেন যে 15% না, আরো কমিয়ে দেন, তাহলে আরো বেশি টাকা হোয়াইট হবে। হয় নাই তো। তাহলে এই যে মালমোহিতের সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রসেসটা চালু করেছে, এর বেনিফিটটা কি? সরকার বলুক না যে আমরা কত হাজার কোটি টাকা এই বছরগুলোতে উপার্জন করেছি টাকা হোয়াইট করে, সেটা তো আবার পরিসংখ্যান বলছে না। তাহলে আপনি যেটা করছেন যে দেশের একটা অর্থনৈতিক ক্রিমিনাল গ্যাংকে লিগাল প্রোটেকশন দিচ্ছেন। রাষ্ট্র তৈরি হয়েছে অন্যায় করলে বিচার করা হবে, কিন্তু এখানে রাষ্ট্র আইন এবং সংসদকে ব্যবহার করছে যিনি অন্যায় করবেন তার আইনি সুরক্ষা দেবার জন্য। এই সুরক্ষা কিন্তু এর আগে আমরা দেখেছি, কুইক রেন্টাল ওয়ালাদেরকে দেখেছি। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নাই, কিন্তু শত শত কোটি টাকা ট্যাক্স পেয়াররা ঋণের টাকা প্রতি বছর তাকে দিতে হচ্ছে। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নাই, এবং তাকে আইনি প্রোটেকশন দেওয়া আছে। তাকে ডলারে পেমেন্ট করতে হবে, তার বিরুদ্ধে মামলা করা যাবে না, তাকে ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে হোয়াইট করা টাকাটা, এটা হচ্ছে সিম্পলি দেশের অবৈধ উপার্জন যারা করছে তাদের একটা আইনি প্রোটেকশন। এর ভিতরে আমলারা আছে, সামরিক এবং বেসামরিক, সব এই চোর, ডাক্তার, ইঞ্জিনিয়ার চোর। আপনি দেখবেন প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট ডিপার্টমেন্টে, প্রত্যেকটা যে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তাররা বাচ্চাদের পুষ্টিকর দুধ দেবার যে প্রজেক্ট আছে, সেখান থেকে শত শত কোটি টাকা এই ডাক্তাররা ভাগবটারা করে খেয়ে ফেলতেছে। একটা অরাজক পরিস্থিতি চলছে বাংলাদেশের এই রাষ্ট্রের ভিতরে। প্রত্যেকটা সেক্টর এইরকম দুর্নীতিবাজদের কবলে পড়েছে। এই জন্য অর্থনীতিবিদরা বারবার এটা বলেছেন যে এখানে আগে কোনো বেনিফিট হয় নাই। যদি বেনিফিট হয়ে থাকে সেটা তথ্য যে দেশের সামনে, জাতির সামনে বলেন, সেটা বলেন নাই।
আর নীতিগতভাবে বাজেটের তো একটা অর্থনৈতিক জায়গা থাকতে হবে, যে আমি জনগণের আমানতের টাকা যে উঠাচ্ছি এই টাকাটা আমানতদারিতার সাথে খরচ করতে হবে। এটা তো আমার ইচ্ছা খুশি মতো খরচ করবার সুযোগ নাই। তাই বাজেট এক্সপেন্ডিচারের ভিতরে তো একটা এথিক্স থাকতে হবে। এই বাজেটারি এথিক্স আমরা দেখতে পাচ্ছি না। এখানে মনে হচ্ছে একটা যাচ্ছে তাই মাৎসরাই চলছে। ধন্যবাদ। টাইমটা একটু